ফাইন, আমরা চলে যাই আমাদের হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে। তারও একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা আমরা শুনি এবং আশা করছি সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি বেশ কতদিন আগে রাত 11টার সময়তে আমি কবরস্থানের ভিতরে প্রবেশ করি। তো সে কবরস্থানের প্রথম দরজাটার সামনে আলোকিত এবং কয়েকটা মানুষ ছিল। তো ভেতরটা তো কোনো মানুষ, রাত 11টার সময় ভেতরে খুব নির্জন। আমি হাঁটতে থাকি ভেতর দিকে। তো যখন হাঁটতে থাকি কবরস্থানের ভেতরটা দিয়ে, তো কবরস্থানের মাঝ বরাবর জানাজার ঘর আছে বাম পাশে, আর ডান পাশে হইতেছে লাশ গোসল দেওয়ার স্থান। তো সেইখান থেকে আমার একটা সমস্যা দেখা দেয়, সেটা হইতেছে ওই জায়গা যখন আমি পার হইতেছি সেখান থেকে আমার পেছনে পেছনে কে যেন একেবারে পায়ের শব্দ হাঁটতেছে, যে আমার সাথে সাথে আসতেছে, সেটা আমি স্পষ্ট শুনতে পাইতেছি যে আমার সাথে সাথে সে হেঁটে হেঁটে আসতেছে, খুব শব্দ হইতেছে বাতাসে। তো সেটা আমি একটু ভয় পেলাম না, কারণ এটা আমি অভ্যস্ত আছি, কবরস্থান আমার সাথে এরকম অনেকবার অহরহ হয়েছে, সেজন্য সেটা আমি খুব চিন্তা করিনি বা কোনো ভয় আর কোনো কারণ করিনি। আমার নিজের মতো আমি হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে আমি খুব ভেতরে যখন দিকে যাই আরো সামনে, তো সামনে আমার বাম পাশের দিকে দেখি যে একটা কবর খোঁড়া আছে, যেটা রাত্রে 11টার পরে লাশ দাফন দেওয়া হয় না কবরস্থানে, দিনের বেলা দেবে। তো সেই কবরস্থানে যে কবরটা খোঁড়া, সেই কবর খোঁড়ার সামনে কি আমি একটু দাঁড়ালাম। দাঁড়িয়ে দেখি সেই কবরটা বেশি দিনের নয়, অনেক পুরনো না, খুব কাছাকাছিরই, 3-4 মাসের হবে। একটি লাশটা যে কবর খোঁড়া হয়েছে, পুরো একটা মাথার কঙ্কাল সেই মাটির স্তূপের মধ্যে রয়ে গেছিল। সেটা আমি হাত দিয়ে ধরলাম, ধরার পর আমি খুব এটা জোর পার করলাম, দেখি যে শক্ত, অর্থাৎ লাশটা একেবারে নতুনের মতো, একেবারে নষ্ট হয়ে যায়নি। এরপরে মাটির ভিতর থেকে বড় বড় হাড়গুলো, পায়ের হাড়গুলো ছিল, অনেকগুলো হাড়গুলো ছিল। আমি একটা 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 করে মাটির ভিতর থেকে বের করতে লাগলাম, যে আমি দেখি যে কতগুলো আর কি কি বের হয় এটার থেকে। তো মাথার যে ইয়েটা, কঙ্কালটা, সেটা আমি হাতে রাখলাম। তারপর পায়ের হাড়গুলো হাতে নিলাম, অনেক ছোটখাটো হাড়গুলো নিলাম, নিয়ে একটা সাইডে করে রাখতে লাগলাম। সেই মুহূর্তে আমার পাশে, ডান পাশে সেই ছায়াটা এসে দাঁড়ায়। ও যে এসে দাঁড়ালো, দাঁড়ানোর পরে আমার দিকে এইভাবে ঝুঁকে সে আমাকে দেখলো, সেটাও আমি দেখছি, কিন্তু তবু আমি কোনো ভয় কোনো ইয়া করিনি। এরপর আমি যে মাটি যে উঠানো হয়েছে কবর খোদাই করে, সেই মাটিটা খুব সুন্দর ভালো লাগতেছিল, ল্যাম্পপোস্টের আলোতে তেল তেল করতেছে এবং খুশবু একটু বেরোতেছে। তা আমার খুব ইচ্ছে জাগলো মনের ভিতরেই, আমি সেই কবরের মাটিটাকে নিজের শরীরে মাখা শুরু করে দিছি। মুখের মধ্যে পুরো মুখটাকে মালিশ করলাম, 2 হাত পুরো শরীরটাতে আমি মালিশ করতে লাগলাম। এমনিতেই কেন করতেছি বা এটা জানি না, আমার ভালো লাগতেছিল, মানে গন্ধটা, মাটিটা আমার কাছে খুব ভালো লাগতেছে বলে আমি ঘুষতে থাকলাম। তখনই আমার শরীরটা একটু ভার হয়ে যায় এবং সেই ছায়াটা আমার কাছেই থাকে। এরপর সে মাথার এবং কিছু হাড়গোড় নিয়ে আমি কবর যে খোদাই করা হয়েছে সে কবরটাতে লাফ দিয়ে নিচে নামার পরে সেই মাথার মুখোশটা আমি বালিশ হিসেবে মাথায় রেখে এর উপরে মাথা দিয়ে আমি লম্বা করে কবরের নিচটাতে শুয়ে পড়ি। আমি আকাশের দিকে তাকালাম। কেন করেছেন এটা? মানে এটা খুব স্বাভাবিক কিছু না। ভিতরটাতে ভয়, কবরের ভিতরে যে একটা মানুষ থাকতেছে, কবরের মধ্যে যে মানুষ শুয়ে থাকে, সেটা আমি অনুভূতি করতে চাচ্ছিলাম যে কেমন লাগতে পারে, কি হতে পারে, কি হয়। এবং এটাই আমার সবচেয়ে আগ্রহ ছিল যে আমি একটু শুয়ে দেখি কেমন লাগে। যখন আমি লম্বা হলাম, সেই মাথার যে কঙ্কালটা মাথায় রেখে, সেই মুহূর্তে আমি দেখি যে ছায়াটা আমার সাথে ছিল উনি আমার পায়ের কাছে এসে এক মুঠ করে মাটি দেওয়া শুরু করছে। মাটি আমার কাছে পড়তেছে না, কিন্তু আমি দেখতেছি উনি মাটি নিচে পায়ের সামনে এক মুঠ করে মাটি দেওয়া শুরু করলো। এর কিছুক্ষণ পরপরই দেখি আমার ডান পাশ বাম পাশ আরো অনেকগুলো এরকম তার মতো ছায়া আসলো, তারাও এক মুঠ করে মাটি দেওয়া শুরু করলো। তা আমি ভিতরে একটা ভয় লাগলো যে পুরো মাটি না আবার ঢেলে দেয়, কিন্তু মাটি পড়তেছে না, ওরা দিতেছে। তখন আমি উঠার চেষ্টা করি, আমি উঠে পড়তে চেষ্টা করি। আমার এই ডান হাত বাম হাত কে যেন ধরে রাখে এবং 2টা পা এক হাতেই চাপ দিয়ে ধরে রাখে, আমাকে উঠতে দিতেছে না, আমাকে চাপ দিয়ে নিচের দিকে দাবিয়ে রাখছে। আমি খুব দস্তাদস্তি করি ওগুলোর সাথে, আমি ওঠার জন্য খুব চেষ্টা করি, আমার খুব শরীরের সমস্যা হয়ে যায়, পুরো শরীর ব্যথা এবং কেমন যেন অবস্থা খারাপ হয়ে যায়। খুব দস্তাদস্তি করবো, আমি উঠে দাঁড়ালাম। এখন উপর যে উঠবো সেটাও পারতেছি না, কারণ ওটা তো উঁচু, নামার সময় তো আমি লাফ দিয়ে নেমে গেছি, এখন উপরে উঠবো সেটা তো উঁচু জায়গা, উঠা যাচ্ছে না। তো মাটি যে খোঁড়া হয়েছে এর কিছু দূরেই চাটাই এবং বাঁশ ছিল, যে লাশটা দাফন দেওয়া হবে ওটার জন্য রাখা।
কেমন করে যেন দুটা বাঁশ সেই কবরের মধ্যে পড়লো। আমি সেই বাঁশ দুটোকে খাড়া করে সেই বাঁশ দুটোর সাহায্যে আমি উপরে উঠে আসি। এর আগে আমাকে যেটা চোখে ধরা পড়ে, ওই যারা আমাকে মাটি দিতেছিল তারা সবাই একত্রিত হলো, একসাথে হয়ে হাত বাড়াইতেছে আমাকে উঠানোর জন্য, কিন্তু তাদেরকে স্পর্শ করা যায় না, ধরতে পারি না। তারা জিন ছিল না, জিন থাকলে এটা আমি সহযোগিতা করতে পারতাম। তা আমার হাতে যে হাড় ছিল সেটা আমি তাদেরকে হাতের মধ্যে স্পর্শ করতেছি, কিন্তু ছোঁয়া লাগতেছে না। তাদের হাত ধরা যায় না, তাদের স্পর্শ করা যায় না, আমাকেও তারা সহযোগিতা করতে পারতেছে না। তারা হাত বাড়াইতেছে, সবাই 5-7 জন মিলে হাত বাড়াইতেছে উঠানোর জন্য, আমাকে উঠাবে, কিন্তু পারতেছে না। তো আমি নিজে ওই বাঁশ দিয়ে ওই সাহায্যে আমি উপরে উঠলাম। যখন আমি সামনের দিকে চলে যাচ্ছি, সেই কবর খোদার থেকে সামনে চলে যাচ্ছি, ওরা আর আমার কাছেও আসে না। ওরা সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার শুধু আমাকেই দেখতেছে, বারবার শুধু আমাকেই দেখে, কিন্তু কাছে আর আসে না। ওইখানে দাঁড়িয়েছিল তারা। পরবর্তীতে আমি সামনে একটু আগে বাড়ার পরে আমি ঘুমাবো আর কি, আমার খুব ক্লান্ত লাগতেছে। তো আমি একটা কবরের উপরে মাথা রেখে লম্বা হয়ে ঘুমালাম। সেই মুহূর্তে একটা বিড়াল আসে, বিড়াল এসে কান্না করতে থাকে। এমন কান্না মনে হইতেছে সে আমাকে মৃত্যুটাকে আমার খবর দিতেছে যে তুমি সময় শেষ, তুমি কিছুদিন পরে এখানে চলে আসবা। তা আমি বিড়ালটাকে একটু ধমক দিলাম, যাও, আমার সামনে কেন কান্না করো, তুমি আমার সামনে কেন কান্না করো, তুমি আমাকে মৃত্যুর খবর দিতেছো এখন। অনেকে হয়তো জানা নেই এই সংবাদটা কিন্তু হয়, কুকুরে কান্না করে, বিড়াল কান্না করে, ঘুমের মধ্যে অনেকে দেখা দেয় যে তুমি চলে আসো, মৃত্যু সংবাদ আমাদের এখনো আসে। তো বিড়ালটা যখন কান্না করতেছে আমি ওকে ধমক দিলাম, ও সরেনি, পরে খুব দৌড়ান দেওয়ার পর সরে গেছে। কিন্তু এখনো পর্যন্ত কখন যেন যে কোন একটা সময়তে সেই ছায়া, যে ছায়া আমার সাথে ছিল, সেই ছায়াটা আমার কাছে আসলে আমি আর কোথাও থাকতে পারি না, আমাকে খুব দ্রুত আমি সেই কবরস্থানের ওই জায়গাটাতে গিয়ে বসে থাকি। এবং ওইখানে যাওয়ার পরে দেখা যাচ্ছে কিছুক্ষণ পর বা 1-2 দিন পর ওই বিড়ালটাও এসে আমার সামনে সেরকম ভাবে কান্না করতে থাকে, ম্যাও ম্যাও করে কেমন যেন কান্না করতে থাকে যে আমি আর থাকবো না দুনিয়াতে, আমি চলে যাবো, এই জন্য আমার জন্য দুঃখ প্রকাশ করতেছে। আমি তখন বিড়ালটাকে ধমক দিয়ে দিই। আর সেটা এখনো হয় ঘটনাটা, যে ওই ছায়া আমার কাছে আসলেই আমি আর থাকতে পারি না। আমি যে রাত হোক, যত পেরেশানি থাকুক, যত যেখানেই থাকি না কেন, আমি ছুটে সেই কবরের সেই জায়গাটার মধ্যে বসে পড়ি। এটা আমার সাথে এখনো ঘটনাটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাচ্ছি আপনার ভাইয়ের কাছে। আপনার ভাইয়ের প্রথম ঘটনাটা আপনাদের নিশ্চয়ই অনেক 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 বেশি ভালো লেগেছে, এন্ড সেকেন্ড ঘটনাটা সারপ্রাইজিংলি ফার্স্ট যে ঘটনা তার চাইতে অনেক বেশি ভালো। সো আমার মনে হয় আপনারা অনেক বেশি এনজয় করবেন, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম লিসেনার্স, এখন যে ঘটনাটা আমি শেয়ার করবো এটা সিলেটের ঘটনা। তো সিলেটের যেই স্থানটাকে কেন্দ্র করে ঘটনাটি প্রথম সূত্রপাত হয়, সেই স্থানটির বর্ণনা আমি প্রথমে দিই। স্থানটি সিলেটের একদম মেইন শহরেরই মজুমদার পাড়ায়, টিএনটি কলোনি। যারা অন্তত সিলেটে আছেন অন্তত তারা এই টিএনটি কলোনি বা মজুমদার পাড়া অবশ্যই চিনবেন, এবং তারা টিএনটি কলোনি সম্পর্কে অবশ্যই এই হন্টেড প্লেসের সম্পর্কে অবগত আছেন। আমি ওই স্থানটা সম্পর্কে আজকে একটা ঘটনা আমি শেয়ার করতে চাই। আমি যার কাছ থেকে ঘটনাটি শুনেছি সেটা আমার বন্ধু, ওই মজুমদার পাড়ায় বাড়ি, তার নাম রোহান শাহ। ওর কাছ থেকে আমি ঘটনাটা পেয়েছি আর কি। তো ঘটনাটি তার সাথে ঘটে, তার নাম হচ্ছে ধীমান সিংহ। উনি মণিপুরী সম্প্রদায়ের একজন লোক। তো উনি শাহজালাল বিশ্ববিদ্যালয়তে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট ছিলেন। তো উনি মজুমদার পাড়াতে একটা টিউশনি করতেন। ঠিক টিউশনিটা ছিল সন্ধ্যার ঠিক পরপরই, আজানের একটু পরে উনি চলে যেতেন। উনি যখন ওনার মেস থেকে বের হতেন তখন আজান হচ্ছে এমন সময় ওদিক দিয়ে হেঁটে হেঁটে ওইখানে যেতে যেতে মাগরিবের পরে উনি বাসায় ঢুকতেন। এবং উনি যেতেন যে শর্টকাট যে রাস্তাটা, সেটা ছিল ওই টিএনটি কলোনির ঠিক ওই পাশ দিয়ে। আর টিএনটি কলোনির রাসেল ভাই, এটা কিন্তু স্বাধীনতার কিছুদিন পর থেকে এটা পরিত্যক্ত হয়ে যায়। কারণ হচ্ছে এই স্বাধীনতার সময় এই পাকিস্তানি বাহিনীর এখানে একটা টর্চার সেল ছিল, তো যার কারণে ওইটা স্বাধীনতার পর পরিত্যক্ত হয়ে যায়, এবং এখন এটা পরিত্যক্ত। যারা ওখানে আছেন তারা জানেন এটা, এবং ওই জায়গাটা হন্টেড, এটাও স্থানীয় যারা আছে সেটা তারা জানেন। কিন্তু উনি ওই শর্টকাট পথটাই বেছে নিতেন যাতে করে উনি তাড়াতাড়ি সেখানে চলে যেতে পারেন, ওই ঘুরে যেতেন না আর কি। তো উনি যখন টিউশনিটা প্রথমে নিলেন, নেওয়ার পরে যখন ওই রাস্তাতে যাওয়া শুরু করলেন, উনি প্রতিদিন রাত্রে একটা স্বপ্ন দেখা শুরু করেন। সেটা হচ্ছে রাত্রের স্বপ্নে ঠিক পুরো মুখমণ্ডল লোমে আবৃত একজন ব্যক্তি বলে যে তুমি ও রাস্তা দিয়ে যেও না। শুধু এতটুকুই বলেন, উনি আর কিছু বলেন না। যেহেতু উনি জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়তেন, উনি যেহেতু সায়েন্স স্টুডেন্ট, এগুলো খুব কম বিশ্বাস করতেন, জাস্ট একটা স্বপ্নই মনে করতেন, এগুলো এর বেশি কিছু মনে করতেন না। তো উনি এসব কিছু মনে করতেন, উনি রাস্তাতে সবসময় আসা যাওয়া করতেন ওদিক দিয়ে। তো এরকম প্রতিনিয়ত আসা যাওয়া করতেন। আসা যাওয়া করার সময় ঠিক ওই সময় যখন রাস্তাতে যেতেন, একজন ব্যক্তির সাথে ওনার সাক্ষাৎ করত, এবং ওনার বয়সী। তখন একদিন ওই ব্যক্তি ওনাকে বলছেন, ওই ধীমান সিংহকে,
যে ভাই আপনি এদিক দিয়ে প্রতিদিন কোথায় যান? বলে আমি টিউশনিতে যাই। আপনি কোথায় যান? উনি আবার পাল্টা প্রশ্ন করেন, বলে আমিও টিউশনিতে যাই। তো এরকম প্রতিদিন যান। 2-4 দিন যখন দেখলেন যে একই সময়ে তাদের দেখা হয়ে যাচ্ছে কাকতালীয় ভাবে, একদিন ওনার ফোন নাম্বার চান ধীমান সিংহ, যে ভাই আপনার ফোন নাম্বারটা একটু দেবেন। তো উনি বলেন আমি কোনো মোবাইল ফোন ব্যবহার করি না। তো ভালো কথা, উনি আর এটা নিয়ে কথা বাড়ান নাই। এভাবে প্রায় 7 দিনের দিন রাসেল ভাই উনি যাচ্ছিলেন ধীমান সিংহ ভাই আর কি। তো যাওয়ার সময় ওই দিন ওই ভাইয়ের সাথে দেখা হয় না, যেদিন প্রতিদিন দেখা হয় টিউশনিতে যাওয়ার সময় ভাইয়ের সাথে দেখা হয় নাই। ঠিক রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছেন টিনটিকনের পাশ দিয়ে, হঠাৎ একজন বৃদ্ধ লোক এসে ধীমান সিংহের হাত চেপে ধরে বলে, তোমাকে না বলেছিলাম যে এদিক দিয়ে না আসতে? তো যখন ধীমান সিংহ ওনার দিকে তাকিয়েছে, দেখে ওই বৃদ্ধ লোকের মুখমণ্ডলটা পুরোটাই লোমে ঢাকা, সেই ব্যক্তি যাকে উনি প্রতিনিয়ত স্বপ্নে দেখতেন। উনি ওই দৃশ্যটা দেখার পরেই ওখানে সেন্সলেস হয়ে পড়ে যান। যখন ওর সেন্স আসে তখন দেখে যে কিছু লোক ওনাকে ধরাধরি করে পাশে নিয়ে এসেছে, পানি টানি মুখে পানি দিয়ে ওনার জ্ঞান ফিরেছে। তখন জিজ্ঞেস করে আপনি কোথায় যাচ্ছিলেন? বলে আমি টিউশনে যাচ্ছিলাম, এখানে হঠাৎ আমি ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছি। তখন স্থানীয় লোকজন বলছে যে সাধারণত আমরা একা এদিকে চলাফেরা করি না, 2 বা 3 জন একসাথে চলাফেরা করি, তাহলে কোনো সমস্যা হয় না, জায়গাটা এমনিতে একটু হন্টেড, অনেকেই ভয় টয় পান আর কি। তো যাই হোক, উনি এগুলো মনে করেছে হয়তো বা ওনার হ্যালুসিনেশন হয়েছে বা এই টাইপের কিছু হয়েছে, যার কারণে উনি এটা এইভাবেই নর্মালি এটা উড়িয়ে দিয়েছেন। তারপর উনি এগুলোতে অতটা ভয় পান নাই আর কি। তো এরপরে কি হয়ে গেছিল ভাই, উনি ওই রাস্তা দিয়ে যান নাই পরবর্তীতে, ভয় পান আর না পান উনি পরবর্তীতে ওই রাস্তা দিয়ে যান নাই। উনি লেখাপড়া যখন শেষ হয়ে যাবেন, তখন একদম লেখাপড়া শেষ দিকে ছিলেন, মাস্টার্সে পড়তেন, অনার্স শেষ হয়ে গিয়েছিল। তো উনি ফুড ইন্সপেক্টর একটা চাকরি পান এবং ওনার পোস্টিং হয় চট্টগ্রামে। চট্টগ্রামে কিন্তু ভাই ওই যে ফুড রিজিওনাল অফিসটা কিন্তু ওই অঞ্চলের চট্টগ্রামী ফুডের অফিসটা। তো ওখানে উনি চাকরি পান। ওখানে চাকরি পাওয়ার ঠিক যখন জয়েন করার পর থেকেই ওনার শরীরের ভিতরে একজন অস্থিরতা কাজ করতো। কি কেমন যে অস্থিরতা, এটা উনি আসলে কাউকে বুঝাতে পারতেন না। আবার উনি যে বাসাটা ভাড়া করেছিলেন, বাসাটা ফ্ল্যাটে উনি একাই থাকতেন, ছোট একটা ফ্ল্যাট, 2 রুমের একটা ফ্ল্যাট, একাই থাকতেন। তো উনি হঠাৎ ওই ফ্ল্যাটে একটা বিষয় ফেস করা শুরু করেন। সেটা হচ্ছে উনি যখন রাত্রে ঘুমান, ওনার মনে হতো ওনার খাটের নিচে কোনো কিছু গড় 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 শব্দ করছে, এবং সেই সাউন্ডটা ঠিক যেমন গরু বা ছাগল জবাই করার পরে ঠিক যেমন একটা গোঙানি আওয়াজ হয়, ঠিক ওই রকমের আওয়াজ মনে হয় যে খাটের নিচে কোনো কিছু জবাই কোনো প্রাণী ওরকম গোঙানির আওয়াজ করছে, এরকম মনে হতো তার। কিন্তু উনি যখনই খাটের নিচে তাকাতেন তখন আর কোনো শব্দ শব্দ বা কিছুই দেখতেন না আর কি, শব্দটা তখনই বন্ধ হয়ে যেত। এবং উনি ওনার মাথার কাছে যে জানালাটা ছিল, এই জানালাটা খুললে ওনার কাছে মনে হতো যে জানালা দিয়ে জানালার কাছে কেউ দাঁড়িয়ে আছে, ওনার এরকম মনে হতো। কিন্তু যখন উনি তাকাতেন তখন কিন্তু আর উনি কিছু দেখতেন না। আবার তবে একটা জিনিস উনি ফিল করতেন, উনি যখন ঘুমে হালকা হালকা ঘুম আসবে, হঠাৎ করে মনে হতো জানালার কাছে কেউ কোনো একটা কাঠি দিয়ে ঠক 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 এরকম শব্দ করছে। তখন উনি আবার দেখতেন, যখন আবার জানালার দিকে তাকাতেন তখন আর কিছুই না। তো উনি আসলে এগুলো তো নিয়ে খুব, যখন এই ঘটনাটা প্রতিনিয়ত ঘটতে থাকে উনি খুব বিরক্ত হয়ে যাচ্ছিলেন, এবং ওনার শরীরটা আস্তে আস্তে খুব কাহিল হয়ে পড়ছিল এবং অসুস্থ ফিল করছিলেন উনি। একদিন রাত্রে খুব একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। সেটা হলো, ওনার মনে হচ্ছিল ওনার বাসার যে ডাইনিং রুম, সেই ডাইনিং রুমে কোনো গোঙানির আওয়াজ। তখন উনি সাহস করে ডাইনিং রুমে যান। তখনই রাসেল ভাই উনি খুব একটা ভয়ঙ্কর ঘটনা দেখেন। উনি দেখেন একজন মানুষ জবাই করা অবস্থায় ছটফট করছে, আর গোঙানি শব্দ হচ্ছে, ঠিক মানুষ, এবং রক্তে ওনার ডাইনিং রুম ভেসে যাচ্ছে। উনি ওই দৃশ্য দেখে চিৎকার করে প্রচন্ড চিৎকার দেন এবং দরজা খুলে বের হয়ে যান। দরজা খুলে বের হয়ে পাশের লোকদেরকে ডাকতে থাকেন, দেখেন আমার বাসায় যেন কি হচ্ছে, কোথা থেকে একজন লোক আসছে। উনি সেন্স ছিল না যে আসলে একজন লোক আমার বাসায় এরকম নিহত বা জবাই করা হয়েছে, যদি আমি ডাকি আমার একটা বিপদ হতে পারে। উনি তাড়াতাড়ি লোকজন ডেকে নিয়ে আসেন। ডেকে আনার পরে ওখানে দেখে কিচ্ছু নাই, একদম ফ্রেশ পরিষ্কার, কিছুই নেই। তো লোকজন বলে যে আপনি অসুস্থ মনে হয়, এই কারণে উল্টাপাল্টা কিছু দেখেছেন। কিন্তু যেহেতু এই যে চিৎকার চেঁচামেচি করেছে, লাশ চারদিকে খবর হয়ে গেছে, পুলিশ পর্যন্ত চলে আসছে। পুলিশ এসে দেখে কিছুই নেই। যেহেতু একটা স্পর্শকাতর বিষয় ছিল, পুলিশ উনাকে কিছু জিজ্ঞাসাবাদ করার পরে বলে দেন হ্যাঁ আমি দেখেছি। উনি স্বীকার করেন যে আমি এটা দেখেছি। তখন পুলিশ এই বিষয়ে কোনো তদন্তের কোল কিনারা করতে পারে না, ওনার অফিসে পর্যন্ত যে ওনার বিষয়ে তদন্ত করেন। তো অফিস থেকে বলেন যে এই ব্যক্তি জয়েন করার পর থেকে সে মেন্টালি সিক। যখন পুলিশ জানে যে মেন্টালি তিনি সিক, পুলিশ এই বিষয়ে কোনো তদন্ত করে না উনি কি দেখেছেন না দেখেছেন, কারণ আসলে তো কোনো ডেড বডি ওনারা যে পান নাই বা কোনো প্রমাণও পান নাই সেখানে, এই বিষয়ে কোনো তদন্ত ওনারা করেন না। কিন্তু উনি এই যে ভয়টা পেয়েছিলেন, উনি এতটা অসুস্থ হয়ে পড়েন, 2 মাসের মাথায় অফিস থেকে ওনাকে জোর করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় যে আপনি চিকিৎসা করার জন্য চলে যান। অফিস থেকেই বলে যে আপনি চিকিৎসা করতে চলে যান, আপনার আপাতত চাকরিতে না আসলে চলবে, আপনি চিকিৎসা সুস্থ হওয়ার পর তারপর আসেন। উনি যখন বাড়িতে চলে যান আসলে, ওনার বাবা বলে যে বাবা তোমার চাকরি করতে হবে না, তুমি অন্য চাকরি করো, তুমি মেধাবী স্টুডেন্ট, অন্য চাকরি করতে পারবা, তুমি আপাতত চিকিৎসা করে সুস্থ হও। আসলে ওনার চিকিৎসা চলে।
মোটামুটি উনি সুস্থতা আস্তে আস্তে সুস্থ হতে থাকেন। এর মধ্যে ওনার আরেকটা চাকরি হয় ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, আইসিবি, যেটা আইসিবিতে ওনার চাকরি হয় সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে। উনি আইসিবিতে যখন জয়েন করেন, রহস্যজনক ব্যাপার রাসেল ভাই, ওনার পোস্টিংটা পড়ে কিন্তু ঠিক চট্টগ্রাম, এবং চট্টগ্রামের আগ্রাবাদে, এবং ওনার আগের বাসাটা ছিল সেই আগ্রাবাদেই। উনি অনেক চেষ্টা করেছিলেন যে যেন আগ্রাবাদে ওনার পোস্টিংটা না হয়, কিন্তু কিছুতেই ওনার পোস্টিংটা উনি ক্যান্সেল করতে পারেননি। বাধ্য হয়ে উনি আবার আগ্রাবাদে যান। আগ্রাবাদে যাওয়ার পরে তখন রাসেল ভাই এমন একটা ব্যাপার, উনি কোনো কিছু ভয়ের জিনিস দেখেন না নিজে, কিন্তু অফিসের সবাই ওনাকে দেখলে ভয় পায়। কেন যেন ভয় পায়। ছোট বাচ্চারা ওনাকে দেখলে চিৎকার চেঁচামেচি করে, ওনার কেউ কাছেই আসতে চায় না। কেন এমন হয় কেউ কিছু বলতে পারে না, এবং উনিও বোঝে না। এবং উনি রাতের বেলা হঠাৎ একটা স্বপ্ন দেখা শুরু করে, সেটা হচ্ছে উনি স্বপ্ন দেখতেন কেউ যেন ওনাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, এরকম উনি স্বপ্ন দেখতেন। আচ্ছা। তো এরকম উনি পরিবারের সাথে শেয়ারও করেছেন। তো পরিবার থেকে বলেছে তুমি কখনো পাহাড়ের কাছে যেও না, যেহেতু চট্টগ্রামে আসতে হয়তো বা বেড়ানোর জন্য যেতেই পারে। তো সবাই পরিবার থেকে নিষেধ করে। তো এর ভিতরে ওনার কিন্তু বেশ ভালো ভালো বাংলাদেশের ভালো ডাক্তার দিয়ে ওনার ট্রিটমেন্ট চলছিল ওই সময়তেই। তো ওনাকে একসময় চট্টগ্রাম ইউনিভার্সিটির ওনার কিছু সাবেক বন্ধুরা দাওয়াত করে, অনুষ্ঠানে দাওয়াত করে। তো উনি আর ওই দাওয়াতটা ফেলতে পারেন নাই, উনি চট্টগ্রামে গিয়েছিলেন। তো ওই প্রোগ্রামের একটা পর্যায়ে বলা হয় যে সবাই মিলে মানে পাহাড়ে উঠবে। তখন বন্ধুদের মানে রিকোয়েস্টে উনি মানে ওই জিনিসটা যে স্বপ্নে দেখতো ওই জিনিসটা ভুলে গেছেন উনি। বন্ধুদের রিকোয়েস্টে উনি পাহাড়ে ওঠেন। তো উনি যখন পাহাড়ে ওঠেন তখন হঠাৎ করে ওনার ফোনে একটা কল আসে। তখন নাম্বারটা ওনার পরিচিত। তখন নাম্বারটা পরিচিত হওয়ার কারণে তখন ও বন্ধুদেরকে বলেন যে ওখানে অনেক বন্ধুরা হই হট্টগোল করছিল, তখন বন্ধুদের বলেন আমার তো কল আসছে, আমি একটু সাইডে দিয়ে কথা বলে আবার আসছি। তখন উনি সাইডে কল করার জন্য পাশে যান। তখন রাসেল ভাই হঠাৎ মানে উনি যেটা ফিল করেন, ওনার পেছন থেকে কে যেন একটা ধাক্কা দিয়ে ওনার পাহাড় থেকে ফেলে দেয়। তবে সৌভাগ্যজনক ব্যাপার হচ্ছে পাহাড়ের নিচে একটা গাছ ছিল, উনি 10-20 হাত নিচে পড়ে গাছে আটকে যান। আচ্ছা। ওনার মাথায় আঘাত লাগে। তবে ওনার বন্ধুরা পরবর্তীতে বলেছেন সে যখন কথা বলতে বলতে এগিয়ে যায়, তখন সময়টা ছিল বিকালবেলা, মানে সন্ধ্যাও না বিকালবেলা। তো বন্ধুরা দেখেছিল যে আবছা ছায়ার মতো কি যেন একটা জিনিস তার পিছনে ধাক্কা দিয়েছিল। ওখানে 4-5 জন তার বন্ধু ছিল, সবাই সেটা দেখেছে। তখন তারা দৌড়ে ছুটে যান। পরে ওখান থেকে ওই গাছে ওখানে উনি বেঁধে গেছিল সৌভাগ্যজনক ভাবে, সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার করার পরে উনি মাথায় যদিও আঘাত পেয়েছিলেন, তবে তেমন গুরুতর কোনো জখম ছিল না, প্রাণে বেঁচে যান। কিন্তু উনি মানে এতটা মানে সিক হতে থাকেন, অনেক ট্রিটমেন্ট করানো হয়েছে, কিন্তু কিছুতেই ওনার অসুখ ধরা পড়ে না। আচ্ছা। ওনাকে পরবর্তীতে আইসিবি থেকে ওনাকে বলে দেওয়া হয় আপনি অসুস্থ, আপনি লিভে চলে যান, মানে ছুটিতে চলে যান, আপনি ট্রিটমেন্ট করান। তো উনি দীর্ঘদিন ট্রিটমেন্ট করেন এবং অনুপস্থিতির কারণে উনি পরবর্তী ওই চাকরিটাও ছেড়ে দেন। এটা রাসেল ভাই 2008 সালের ঘটনা। এই ধীমান সিংহ রাসেল ভাই স্টিল নাও অসুস্থ, এখনো অসুস্থ, উনি এখনো মেন্টালিস্টিক। কিন্তু কেন যে এমন হচ্ছে, উনি অনেক ট্রিটমেন্ট করেছেন এবং কিছু প্যারানর্মাল এক্সপার্টদেরকেও দেখিয়েছেন, কিন্তু এইটার সমাধান এখনো হচ্ছে না। আচ্ছা, এটাই ছিল রাসেল। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে দিও, এবং আমি সামনে কোন এপিসোডগুলো এবং কোন স্টোরি নিয়ে কাজ করতে পারি এবং তোমাদের সামনে উপস্থাপন করতে পারি অবশ্যই জানিয়ে দিও। আমি ছোটখাটো একটা মানুষ, ভুলভ্রান্তি হতেই পারে, তাই ভুলভ্রান্তি যদি তোমরা আমাকে ধরিয়ে দাও আমি চেষ্টা করব সেই অনুযায়ী কাজ করার জন্য। ভালো থেকো সবাই এবং গোলাম ফ্যাক্টসের সাথেই থেকো। আসসালামু আলাইকুম।